এই সরকার আসার পরে অনিয়ম দুর্নীতির অভিযোগে ৪৩ লাখ কার্ড কিন্তু বাতিল করা হয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগে। এইটার কিন্তু আর কোনো খবর নাই। এই যে এটা তো অনিয়ম দুর্নীতির অভিযোগে যদি বাতিল করা হয় তাহলে যাদের প্রাপ্য তাদেরকে তো দিতে হবে, মোট ১ কোটি বরাদ্দটা তো থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে এবারের বাজেটে ৫৭ লাখ কার্ডের কথা বলা হয়েছে বরাদ্দ। তার মানে কি আগের চেয়ে কিন্তু অর্ধেক হয়ে গেল। বাকি যে ৪৩ লাখ এটা কি হবে এটার কোনো কথাই নাই, মানে বরাদ্দ ওই বরাদ্দটাই করা হয়নি। তার মানে কি নীরবে এটা কিন্তু বাদ হয়ে গেল। থেকে প্রত্যক্ষ কর আহরণ বৃদ্ধি করতে হবে এবং শুল্ক ও ভ্যাটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর আহরণ হ্রাস করতে হবে। এছাড়া কর ফাঁকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানে হচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যেন কর ফাঁকিটা বন্ধ করা যায়। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার গঠিত যে টাস্কফোর্স অর্থনৈতিক কৌশল সংক্রান্ত যে টাস্কফোর্স, সেখানেও কিন্তু বলা হয়েছিল যে যেন হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে হচ্ছে যে ধনীদের কাছ থেকে বেশি কর আদায় করতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে কর আদায়টা কম করতে হবে। এটাই হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা। তাহলে কি এবারের বাজেটে কি হলো সেটা আমরা দেখলাম যে বাজেটে এইসব সুপারিশের কোনো প্রতিফলন নাই। বাজেটে আপনারা দেখবেন যে বাজেট প্রকাশিত হলেই বিভিন্ন রকম কোন কোন পণ্যের কর বেড়েছে, কোথায় ভ্যাট বেড়েছে, ভ্যাট কমেছে, এরকম বিভিন্ন পেপারে কিন্তু পত্রিকার পাতা জুড়ে থাকে। এখন এরকম আলাদা আলাদা করে দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা যদি পুরো চিত্রটা দেখি, ওভারঅল স্ট্রাকচারটা দেখি, কাঠামোটা দেখি, তাহলে কাঠামোটা কিন্তু আগেরটাই আছে। কীরকম যে ২০২৫-২৬ অর্থ বছরে, মানে আগামী অর্থ বছরে সরকার যত কর আহরণ করবে তার ৬৩.৫% হবে হচ্ছে পরোক্ষ কর, যা ভ্যাট ও শুল্ক হিসাবে সাধারণ মানুষের পকেট থেকে যাবে। তাহলে এই যে এর আগে আওয়ামী লীগ সরকারের বাজেটে যা ছিল হচ্ছে ৬৩.৪%, একই কিন্তু ৬৩.৪% ছিল আগে, এখন হচ্ছে ৬৩.৫%, একটু বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। যেটা সুপারিশ ছিল আমাদের এবং সরকারের বিভিন্ন টাস্কফোর্সে, যেটা হ্রাস করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে করের কাঠামোটা ওই আগের মতোই আছে, যেটা হচ্ছে যে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি আয় করা, সাধারণ মানুষের উপরে চাপ। এবার আমরা যদি দেখি যে সামাজিক নিরাপত্তা বিষয়ে, সরকারের অর্থনীতি কৌশল সংক্রান্ত টাস্কফোর্স প্রতিবেদনে কতগুলো সুপারিশ করা হয়েছিল, আমরাও করেছিলাম। সেগুলো হচ্ছে এরকম যে এই নিরাপত্তা খাতের বরাদ্দটা অনেক অপ্রতুল, এটা বৃদ্ধি করতে হবে। দারিদ্র বিমোচনের সাথে সম্পর্কিত নয় এমন কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দিতে হবে। শহুরে দরিদ্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। যথাযথভাবে সুবিধাভোগী বাছাই করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস স্পেসিফিক্যালি বলেছিলাম যে খাদ্য সহায়তা কর্মসূচিগুলো চলমান, এগুলো আসলে আইনগতভাবে বাধ্যতামূলক নয়। সরকার ইচ্ছা হলে দেয়, না হলে দেয় না, অনিয়মিত, অপর্যাপ্ত। তা আমরা বলেছিলাম যে এগুলো ভারতের মতো, আমাদের প্রতিবেশী দেশ ভারতের ন্যায় রেশন ব্যবস্থা যেন চালু করা হয়, যেটা হচ্ছে আইনগতভাবে বাধ্যতামূলক। আমরা বলেছিলাম যে মাসিক ভাতার পরিমাণ যেন হচ্ছে দারিদ্র সীমার আয়ের চেয়ে কম না হয়, নাহলে এই ভাতা দিয়ে আসলে কি লাভ হবে মানুষের যদি এটা দারিদ্র সীমার আয়ের চেয়েও কম হয়। তা আমরা দেখেছি যে এবারের বাজেটে ভাতার পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। সেটা কত? ৫০ থেকে ১০০ টাকা। এবং ভাতা ভোগীর পরিমাণও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই যে ৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি করা, এটা আসলে খুবই সামান্য। যেমন বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। বিধবা ভাতা ৫৫০ থেকে ৬৫০ টাকা করা হয়েছে। এগুলো কিন্তু এই যে ৫০ টাকা ১০০ টাকা বাড়ানো হলো, এর পরেও এই যে ৬৫০ টাকা আছে এখন, এটা হচ্ছে জাতীয় দারিদ্র সীমার আয়ের মাত্র ১৫%। আর আমরা যে আইনগতভাবে বাধ্যতামূলক রেশন ব্যবস্থা, এটা তো করা হয়ই নাই, বরঞ্চ টিসিবির যে কার্ডের মাধ্যমে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বলে যেটা পরিচিত, যেটা দেওয়া হতো, এইটা এই সরকার আসার পরে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রায় হচ্ছে ৫৭ লাখ, প্রায় ৪৩ লাখ কার্ড কিন্তু বাতিল করা হয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগে। এইটার কিন্তু আর কোনো খবর নাই।
এই যে এটা তো অনিয়ম দুর্নীতির অভিযোগে যদি বাতিল করা হয় তাহলে যারা প্রাপ্য, যাদের প্রাপ্য তাদেরকে তো দিতে হবে, মোট 1 কোটি বরাদ্দটা তো থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে এবারের বাজেটে 57 লাখ কার্ডের কথা বলা হয়েছে বরাদ্দ। তার মানে কি আগের চেয়ে কিন্তু অর্ধেক হয়ে গেল। আগের সরকার যেটা দুর্নীতিগ্রস্ত হলেও যে 1 কোটি পরিবার তো পেত, এটা অপর্যাপ্ত হলেও পেত, কিন্তু এখন সেটা কি হলো, এটা 57 লাখে নেমে আসলো। এবং এই বাকি যে 43 লাখ এটা কি হবে, এটার কোনো কথাই নাই, মানে বরাদ্দ ওই বরাদ্দটাই করা হয়নি। তার মানে কি এটা হচ্ছে নীরবে এটা কিন্তু বাদ হয়ে গেল। এরপর সামাজিক নিরাপত্তার যে প্রোগ্রামগুলো আছে এগুলো 140টা থেকে কমিয়ে 95টাতে নামিয়ে আনা হয়েছে এবং টোটাল বরাদ্দ 1,36,000 কোটি টাকা থেকে কমে হয়েছে 1,16,000 কোটি টাকা। এখন এই যে টোটাল বরাদ্দ, এই টোটাল বরাদ্দের মধ্যে একটা দেখলাম যে টোটাল বরাদ্দ হ্রাস পেয়েছে। আরেকটা যেটা সুপারিশ ছিল যে বরাদ্দে অনেক জিনিস দেখানো হয় যেটা আসলে দারিদ্র বিমোচন কিংবা সামাজিক নিরাপত্তার যে সংজ্ঞা এটার মধ্যে পড়ে না। সুপারিশ ছিল যেগুলো যেন বাদ করা হয়, সেখান থেকে সরকার একটা সুপারিশ রেখেছে। অনেকগুলো বাদ করার সুপারিশ এসেছিল, সরকার একটা সুপারিশ রেখেছে, সেটা কি সঞ্চয়পত্রের সুদ, যেটা একটা ভালো পদক্ষেপ যে সঞ্চয়পত্রের সুদটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু দেখেন রেখে দিয়েছে কোনগুলো, সরকারি কর্মচারীদের পেনশন। এখন সরকারি কর্মচারীদের যে পেনশন, কৃষি খাতে ভর্তুকি, তারপর মুক্তিযোদ্ধা ভাতা, বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, এগুলোকেও সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচি হিসাবে আগের সরকার যেমন দেখিয়েছে এই সরকারও তাই দেখাচ্ছে, শুধু বাদ গিয়েছে সঞ্চয়পত্রের সুদের ব্যাপারটা। এখন আমরা যদি এগুলো বাদ দেই, এগুলোকে যদি সামাজিক নিরাপত্তার হিসাব থেকে বাদ দেই, তাহলে কি দাঁড়ায় যে সরকারি কর্মচারীদের পেনশন বাবদ 35,000 কোটি টাকা বরাদ্দ, কৃষি ভর্তুকি বাবদ 17,000 কোটি টাকা, মুক্তিযোদ্ধা ভাতা বাবদ 4,800 কোটি টাকা, পাঠ্য বই বিতরণ বাবদ 2,193 কোটি টাকা। এগুলো যদি আমরা বাদ দেই, এগুলো আসলে সামাজিক নিরাপত্তা খাতের যে আন্তর্জাতিক সংজ্ঞা বা মানে যে কোনো বিবেচনা, এগুলো আসলে সামাজিক নিরাপত্তা খাতের সাথে যায় না। এগুলো যদি বাদ দেই তাহলে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ওই 1,16,000 কোটি টাকা থাকে না, এটা বরাদ্দ হয়ে যায় 57,000 কোটি টাকা, 57,457 কোটি টাকা। এইটা হচ্ছে জিডিপির 0.92%, মানে জিডিপির 1% না যদি আমি প্রকৃত বরাদ্দ দেখি। আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখি, উন্নত দেশগুলোর কথা বাদ দিলাম, আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখি, নিম্ন মধ্যম আয়ের দেশগুলো দেখি, তাদের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হচ্ছে গড়ে 3.8%। তার মানে দুনিয়ার অন্যান্য দেশ, বাংলাদেশের মতো দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো যা বরাদ্দ করে, আমরা আমাদের এখানে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এবং সেটাও আমরা দেখলাম যে সেটাও তো ঠিকঠাক মতো বরাদ্দ হয় না এবং অনিয়ম দুর্নীতি থাকে। এই সরকার এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে এসে সরকার এসে আমরা দেখলাম যে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দও কিন্তু বাড়ল না, কর ব্যবস্থাও কোনো পরিবর্তন দেখলাম না, সামাজিক নিরাপত্তা খাতের কোনো কাঠামোগত পরিবর্তন দেখলাম না। অথচ সরকার বলছে যে সংস্কার খুবই মানে গভীর সংস্কার করতে হবে, সংস্কার করার জন্য তাদের অনেক সময় দরকার। আমরা কিন্তু কথাগুলো অনেকদিন ধরে শুনছি, কিন্তু সরকারের কাজে কিন্তু সংস্কারের ছাপ আমরা দেখছি না। একটা সুযোগ ছিল যে এই যে বাজেটে তার একটা রিফ্লেকশন করার, যেটা ধরেন এটার জন্য কোনো সংবিধান সংস্কার করা কিংবা বড় ধরনের রাজনৈতিক ঐক্যমত্য এগুলোর কিন্তু প্রয়োজন ছিল না। এইটা কারণ সরকারের টাস্কফোর্সের রিপোর্ট, বিভিন্ন ধরনের কমিশনের রিপোর্টে অলরেডি এগুলো ছিলই এবং এগুলো নিয়ে কেউ আপত্তি করতো না। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ালে কোনো রাজনৈতিক দল এটাকে আপত্তি করবে এরকম কোনো আশঙ্কা ছিল না। কিন্তু আমরা দেখলাম যে আগের ধারাবাহিকতায় বাজেটে কর আহরণের কাঠামো পরোক্ষ কর নির্ভর রাখা হলো। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ বাড়ানোর বদলে উল্টা কমলো। আপনি দেখবেন যে শতাংশের অনুপাতে কিছুটা বেড়েছে, কিন্তু জিডিপির অনুপাতে হিসাব করতে হয়, জিডিপির অনুপাতেও হিসাব করে দেখা দরকার। দেখবেন যে জিডিপির অনুপাতে প্রত্যেকটা খাতে, সামাজিক নিরাপত্তা খাতে, স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ হ্রাস পেয়েছে। অথচ এসব খাতে জনমুখী সংস্কারের জন্য সংবিধান সংস্কার কিন্তু রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানোর মতো কোনো ধরনের জটিলতা ছিল না। সরকারের ইচ্ছাই বিদ্যমান তীব্র অর্থনৈতিক বৈষম্য হ্রাসে ভূমিকা রাখতে পারত, কিছুটা হলেও ভূমিকা রাখতে পারত।
নিজের আয়ত্তের মধ্যে থাকা এই সংস্কারটুকু যে সরকার করার চেষ্টা করলো না, সে সরকার যে সংস্কার বিষয়ে আসলেই আন্তরিক, দেশের মানুষ তা বুঝবে কি করে? উপস্থিত সবাইকে ধন্যবাদ।